নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ রাজ কাপুরের বিষয় কিছু কথা বলবো। রাজ কাপুরের জন্ম শতবর্ষে চলচ্চিত্র বিশেষজ্ঞ সঞ্জয় মুখার্জির কথায় ও ভাবনায় রাজ কাপুরকে নিয়ে কিছু কথা তার বয়ানে। আমাদের প্রিয় রাজকুমার, স্বপ্নের সওদাগর, তার প্যার হুয়া ইকরার হুয়া, সেই রোম্যান্টিক গান কেউ কি ভুলতে পেরেছেন আজও? আসুন শুনতে থাকি। কি আশ্চর্য সমাপতন! যখন বাংলায় কম বেশি 100 বছর আগে সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটক জন্ম নিচ্ছেন, তখনই অবিভক্ত দেশে পরপর জন্ম নিচ্ছেন দিলীপ কুমার, দেবানন্দ এবং রাজ কাপুর। এখানেই শেষ নয়, স্বাধীনতার অনতিকাল পরেই বাংলায় যদি পরিচালনার ক্ষেত্রে প্রতিভার বিচ্ছুরণ হয়ে থাকে, তাহলে আরব সাগর উপকূলে তখন 3 জন অভিনেতার বিস্ফোরণ হচ্ছে। এরকম অপূর্ব সমাপতন ভারতীয় সিনেমার ইতিহাসে আগে পরে কখনো ঘটেনি। যাকে নিয়ে কথা বলছি, সেই রাজ কাপুর নামটা উচ্চারণ করলেই মনে হয় ছোটবেলার গান। যদিও তখনও আমরা শ্রী 420 ছবিটি কেউই দেখিনি, তবু কানে আসতো মেরা জুতা হ্যায় জাপানি, ইয়ে পাতলুন ইংলিস্তানি, सर पे लाल टोपी रोसी, फिर भी दिल है हिंदुस्तानी। এই গানটি প্রায় 50 বছর ধরে মানুষের জনপ্রিয়তায় জনতার সঙ্গীত হয়ে উঠেছিল। এমনকি 21 শতকের প্রথম দিকে যে ছবিটি সবচেয়ে জনপ্রিয় হয়, তারও নাম ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি। শিরোনামটি এই গানেরই অংশ। সেই ছবি অবশ্য রাজের নয়, একালের শাহরুখ খানের। দেশভাগের বিষাদ নিয়েই সাধারণত আলোচনা হয়, কিন্তু আমরা খেয়াল করি না আজ পর্যন্ত মুম্বাইয়ের যে 2-3 জন নায়ক সবচেয়ে জন অভিনন্দিত, তারা প্রত্যেকেই দেশভাগের ফসল। রাজ কাপুর ও দিলীপ কুমার এসেছেন পেশোয়ার থেকে, দেবানন্দ এসেছিলেন পাঞ্জাব থেকে। একদিক থেকে দেখলে এই সময়টা খুব কৌতূহল তৈরি করে। তখন যে ধরনের সাংস্কৃতিক জলবায়ু ছিল, একটা সদ্য স্বাধীন দেশে যেভাবে গঠন প্রক্রিয়া চলছিল এবং রাজনীতি যেভাবে ঘুরপাক খাচ্ছিল, তার সমস্তটাই গল্পের আবরণ সরিয়ে নিলে মেলোড্রামার প্রতীক এই 3 নায়কের মধ্যেই দেখা যায়। রাজ কাপুর কোন সময়টায় ভারতীয় সিনেমায় প্রবেশ করলেন? রানীর কণ্ঠহার ওই সময় অস্ত মায়ায় করুণ, ইংরেজ উপনিবেশের স্মৃতি ক্রমশ আবছা হয়ে জেগে উঠছে। প্রতিষ্ঠা পেয়েছে নির্বাচিত সাধারণতন্ত্র। বিদায় নিচ্ছেন অশোক কুমার, বলরাজ সাহানিরা। এই সময় নায়কের অবস্থানে এসে পড়লেন রাজ কাপুর। ভারতীয় সিনেমায় এক ঋতুবদল ঘটল। রাজ কাপুরের মুখই যেন সেই লাবণ্য, যা গাম্ভীর্য থেকে মুগ্ধতার দিকে টেনে নেয় আমাদের। কলকাতার মতোই তৎকালীন বোম্বে শহরের সিনেমাতেও এক অলিগ্রাম তৈরি হচ্ছে। ফলে উত্তম কুমারের মতোই রাজ কাপুর শহুরে লোককথায় অবিসংবাদী সম্রাট হয়ে উঠলেন। এই হলো মেলোড্রামার আদর্শ মুহূর্ত। রাজ কাপুর তাহলে কি? বলা যায় উনি সরকারি সিলমোহর, সদ্য স্বাধীন দেশে জাতি গঠনের স্মারক। রাজ কাপুরকে দেখলে আমরা বুঝতে পারি, একদিকে যখন বাস্তববাদ ভারতীয় ছায়াছবির জন্য একটি মানচিত্র তৈরিতে ব্যস্ত,
তখন তিনি অতি নাটকীয়তার আদলে গ্রাম থেকে শহরে আসার অভিজ্ঞতা ও দেশের নানা বাঁধন সেলুলয়েডে পরীক্ষা করে চলেছেন। আওয়ারা 1951 সালের, বুট পালিশ 1954, শ্রী 420 এবং জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়। উত্তর স্বাধীনতা পটে ভারতীয় জনজীবনে আধুনিকতার দোলাচলকে যেন এঁকে দিয়েছিল। প্রমথেশ বড়ুয়া সেই 1939 সালে অধিকার ছবিতে তথাকথিত অবৈধ সন্তানের অধিকার নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন, রাজ কাপুর সেই উত্তরাধিকার কৃতজ্ঞ চিত্তে বহন করেন আওয়ারা ছবিতে। অথচ তিনিই আবার সামাজিক প্রসঙ্গ আড়াল করে সিক্ত যুথির গন্ধবেদনে আখ্যানের গভীরে চলে যান শ্রী 420 ছবিতে। শাড়ির অন্তরালে একটি ছাতার নিচে নার্গিসও নিজেকে অমর করে দেন সঙ্গীতের চরণে, প্যার হুয়া ইকরার হুয়া মেলোডিতে। নিজেকে জীবনের যাবতীয় বাসনার আড়ালে রেখে জানান, ওই রজনীতে ঝড় বয়ে যাবে রজনীগন্ধা বনে। আর এইখানে এসে আমরা যথার্থ রোমান্টিক মুহূর্ত দেখলাম ভারতীয় চলচ্চিত্রে। এরপর কিংবদন্তি হয়ে গেলেন রাজ নার্গিস। রিচার্ড বার্টন এলিজাবেথ টেলরের সম্পর্ক যদি গবেষণার বিষয় হয়ে থাকে, তাহলে রূপলী পর্দায় রাজ নার্গিসের জীবনকথাও নক্ষত্রলোকের উপহার। আমরা যাকে বোম্বাই বলি, সেখানে সবচেয়ে শক্তিশালী কাপুর পরিবারের মধ্যমণি রাজ যেন রামায়ণের রামচন্দ্র। অবিভক্ত ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার শহরে তার জন্ম। বাবা পৃথ্বীরাজ জীবিকার কারণে বোম্বে চলে আসেন। আইপিটিএর প্রথম সারির এই নেতা শুধু যে চাকরির প্রয়োজনে সপরিবার ভারতের নানা শহরে আস্তানা গেড়েছিলেন তাই নয়, নিজের সন্তানদের মধ্যেও সংক্রামিত করেছিলেন গরিব ও নিচুতলার মানুষকে খোলা চোখে দেখার ঘরানা। কিছুদিন কলকাতার স্কুলেও পড়েছিলেন বালক রাজ কাপুর। ছোটবেলা থেকেই যে বাংলা ভাষার উত্তম ব্যবহার জানতেন, তার কারণও এই শহরের ভবানীপুরে থাকার মায়াবী স্মৃতি। নেক্সট পার্ট আগামীকাল। আজ এইটুকুই।